রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম, পর্ব সংখ্যা ৭। উষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ঐশ্বর্যের পানে। সে কিছুটা এগিয়ে গিয়ে অকস্মাৎ বলে উঠল, ক্যান আই কিস ইউ রোজ? উষা তড়িৎ সরে গেল, কিন্তু ঐশ্বর্যের বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে পড়ল আবার। ঐশ্বর্য ঝুঁকে উষা ললাটে চুম্বন এঁকে দিল। উষা নিশ্চুপ, সে বোধহয় বাক্যহারা হয়ে গিয়েছে। চেষ্টা করেও কোনো শব্দ বলতে পারল না। শরীর জমি বরফ হয়ে গিয়েছে। ক্যারেক্টারলেস মানুষ একটা। ঐশ্বর্য ফিসফিসে বলে উঠল, হুম। ঐশ্বর্যটিক চৌধুরী নিতান্তই অসভ্য এবং অভদ্র রোজ। উষা ঐশ্বর্যের হাতের বাঁধন থেকে ছুটতে ছটফট করছে। ঐশ্বর্য এবার ছেড়ে দিল উষাকে। উষা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে দরজার কাছে বের হতে ঐশ্বর্য বলে উঠল, যতই পালানোর চেষ্টা করো সুইটহার্ট, পরিশেষে তোমার গন্তব্য হব আমি। উষা আবারও ফিরে তাকালো সে অদ্ভুত চোখের পানে। ঐশ্বর্য একপাশে হেসে বলল, মনে আছে তো আমার দিনগুলো? উষা দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে এলো। ছাদে মাদুর পেতে বসে আছে সবাই। হাসি ঠাট্টা তো চলছেই। উষাকে দেখে কেয়া হাত বাড়িয়ে দিয়ে বলল, কিউট গার্ল, এসো। উষা কেয়ার হাত ধরতে গিয়ে ওর পাশে বসলো। উষা, শোনো না, জিশান কি বলছে? উষা ভ্রু যুগল কুঁচকে তাকালো। কি বলছেন ভাইয়া? জিশান দুঃখী দুঃখী মুখে করে বলল, মিস বাংলাদেশি, দেখো, এত বছর পর ফিরলাম অথচ কেউ মিস করলো না। হাই, কত কষ্ট। কোথায় রাখবো আমি? উষা খিলখিল করে হেসে উঠল। নিকি ব্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই, এত কষ্ট। কোথায় মিস করেনি? সবাই তো মিস করেছে। জিশান ফের বলে উঠল, বিশেষ কেউ তো আর মিস করেনি। চোখ পাকিয়ে তাকালো কেয়া। জিশান ব্যথার্ত কণ্ঠে কেয়ার উদ্দেশ্য করে বলল, আজকাল শুদ্ধ পুরুষের দাম নাই রে কেয়া। দেখ রিকে, ওর মতো শেমলেস ম্যানকে সবাই কত ভালোবাসে, অথচ আমাদের মতো শুদ্ধ পুরুষকে কেউ খুঁজেও দেখে না। ইজ দিস হিউম্যানিটি? এটাই কি মানবতা? কেয়া ফিক করে হেসে ফেলল। জিশান অসহায় চোখে দেখলো নিকিকে। ব্রুযুগল কোচকালো নিকি। উষা এবার নিকির হাত শক্ত করে ধরে বলল, আপু, তুমি বুঝলে না বিশেষ কেউ মানে ধরে যেমন তুমি। নিকি চোখ বড় বড় করে তাকালো। উষার চুলের ঝুঁটি টেনে দিল। মৃদু আর্তনাদ করলো উষা। কেয়া বসে বসে ফোন ঘাটছে তো ঘাটছে। রুদ্র ঠোঁট কামড়ে ব্যাপারটা কখন থেকে লক্ষ্য করছে। এবার বিরক্ত হয়ে বলে উঠল, নিকি, জানিস, আজকে একটা ফ্লার্টিংবাজের সঙ্গে দেখা হলো। ফ্লার্টিংবাজ শুনে ফোন থেকে মুখ তুলে তাকালো কেয়া। কথাটা কি তাকে উদ্দেশ্য করে বলল মিস্টার হ্যান্ডসাম? নিকি ঠোঁট চিপে হাসলো। ইস ভাইয়া, তুমিও না। কেয়া নাক মুখ কুঁচকে নিল। ফোন পাশে রেখে মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি মোটেও ফ্লার্টিংবাজ নই। সবাই যদি আমাকে দেখে ফিদা হয়ে যায় তাহলে আমি কি করতে পারি? রুদ্র তৎক্ষণাৎ কেয়ার ছোট ছোট চুলগুলো টেনে দিল। এতে কিন্তু আর্তনাদ করে উঠল কেয়া। উষা ফ্যালফেল করে তাকিয়ে আছে। সে তো কিছুই বুঝতে পারল না। আমি কিছু বুঝলাম না, আমাকেও বোঝাও। আমি বুঝিয়ে দেব। আরো একটি পুরুষালী কণ্ঠ শুনে উষা কর্ণে পৌঁছালো। নরম দেহখানি মৃদু কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতে ঐশ্বর্যকে দেখতে পেল। ভাইয়া এসো। ব্রো আয়, জয়েন কর। উষা এগিয়ে এসে রকিং চেয়ার টেনে বসলো। বাকিরা মাদুরে বসে আছে। ঐশ্বর্য তাকিয়ে আছে উষার দিকে। ভাবছলুক ঠোঁট কামড়ে ধরে মনের গহীনে এক অদম্য ইচ্ছা জাগ্রত করছে। উষা নতমস্তকে বসে আছে। নিকি কোনই দিয়ে আলতো করে ধাক্কা দিতেই ইশারা করলো তাকে। ঐশ্বর্য তার দিকেই তাকিয়ে আছে। উষা যেন লজ্জায় লাল হয়ে উঠল। ঐশ্বর্য থেকে পালাতে বসে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি সবার জন্য কিছু নিয়ে আসছি। ঐশ্বর্য তখনও তাকিয়ে আছে তার দিকে। জিশান ভ্রু কুঁচকে এগিয়ে গেল। কিরে বুড়ো, ব্যাপার কি? হুম। ঐশ্বর্য বাঁকা হাসল। সামথিং নিউজ। ঐশ্বর্য তৎক্ষণাৎ সরে গিয়ে বিড়বিড় করে বলল, শেমলেস ম্যান। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। আটা রীতিমতো জমে উঠেছে। ঐশ্বর্য কানে হেডফোন গুঁজে আইপ্যাড নিয়ে বসে আছে। উষা রান্নাঘরে গিয়ে সবার জন্য হালকা খাবার নিয়ে এলো, আর সাথে চা। এই যে সবার জন্য। উষা আর নিকি দুজন মিলে একে অপরের হাতে চা দিতে লাগলো এবং সাথে নিয়ে আসা খাবারগুলো এগিয়ে দিল। উষা ঐশ্বর্যকে চায়ের কাপ দিল, কিন্তু সে তা নিল না। ব্ল্যাক কফি উইদাউট সুগার। উষা তপ্ত শ্বাস ফেলল। চায়ের কাপ রেখে ফের নিচের দিকে ছুটে গেল। এখন আবার সাহেবের জন্য কফি বানাতে হবে। দ্রুত হাতে কফি মেশিনের সাহায্যে কফি বানিয়ে নিল উষা। পেছনে ফিরতে তাকিয়ে শক্তপোক্ত পুরুষের সঙ্গে কপালের বাড়ি খেল উষা। উফ, সুইট হার্ট। ঐশ্বর্যকে আকস্মিক এখানে দেখে কিঞ্চিত চমকে উঠল সে। আপনি এখানে কেন? আমি নিয়ে যাচ্ছিলাম তো।
ঐশ্বর্য উষার পানে কিছুক্ষণ ঝুঁকে এলো। মিস করছি তাই। উষা বুক কেমন ধুকপুক করছে। সে বাঁকা কণ্ঠে বলতে চাইল, আমি নিড ইউ ব্যাডলি। উষা খিচিয়ে আখিদয় বুঝে নিল। অসভ্য রিক চৌধুরী, যান এখান থেকে। ঐশ্বর্য কিছুটা অসভ্য হলো। ফ্রিজের দিকে এগিয়ে গিয়ে ভেতর থেকে আইস কিউব নিয়ে এলো বাটিতে করে। এটা কিসের জন্য? ঐশ্বর্য দুষ্টু হাসলো। উষার পানের ওড়না নিয়ে তারই হাত দুটো ওপরে তুলে বেঁধে ফেললো তৎক্ষণাৎ। উষা আঁতকে উঠল। ব্যস্ত কণ্ঠে বলল, এই কি করছেন? আমি হুস, কোনো কথা না। উষার কাছে ঐশ্বর্যের ভাবসাব মোটেও ভালো ঠেকছে না। দেখুন, আ উষা মৃদু আর্তনাদ করে উঠল। ঐশ্বর্যের বরফের টুকরোগুলো উষার গ্রীবাদেশে স্পর্শ করছে। উষা কেঁপে উঠল। আমি যা ফিল করি তা বুঝতে পারছো? ফিল করতে পারছো রোজ? উষা সর্বাঙ্গ অসাড় হয়ে গেছে। হাত দুটো কাঁপছে থরথর করে। হৃৎপিণ্ড থেমে গিয়েছে। ঐশ্বর্য সরে গেল তৎক্ষণাৎ। কিছুক্ষণ দূরে গিয়ে দাঁড়ালো, হাত দুটো গুজে নিল পকেটে। সামথিং সামথিং। উষা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার দেহখানি কাঁপুনি ধরেছে। সে রেগে গিয়ে তাদের দাঁত পিষে বলল, নাথিং নাথিং। অসভ্য। জিশান ভাইয়া ঠিকই বলে, আপনি আস্ত শেমলেস। ঐশ্বর্য হো করে হেসে উঠল। এগিয়ে এসে কফির কাপ তুলে বেরিয়ে গেল। এমন একটা ভাব যেন সে কিছুই হয়নি। স্নিগ্ধতায় ভরপুর মিষ্টি একটি সকাল। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। বেলা 10:30 বাজে এখন। ঘুম থেকে উঠেছে ঐশ্বর্য। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। মৃদুবন্ধ হাওয়া বইছে, স্পর্শ করছে ঐশ্বর্যকে। বেড সাইডে টেবিলের উপর রাখা মুঠোফোনটি বেজে উঠল তখনই। ঐশ্বর্য বিরক্ত হয়ে সেদিকে তাকালো। এরপর এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিল। মনিকার নাম্বার জলজল করছে। হ্যালো, রিক, তুমি বাংলাদেশে গেছো? ঐশ্বর্য চাপা দীর্ঘশ্বাস ফেলল। বলল, হ্যাঁ। ওয়াই, তুমি কেন বাংলাদেশে গিয়েছ? ঐশ্বর্য আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে অস্ফুট স্বরে বলল, সবাইকে মিস করছিলাম তাই। মনিকা খান টি টেবিলে বসেছিলেন। ঐশ্বর্যের কথায় তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। মিস করছো? রিক, তুমি আমাকে একবারের জন্য বলনি। ঐশ্বর্য এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, মাম্মা, এটা আমার লাইফ। আমার যখন যা ইচ্ছে তাই করব। আমার যেখানে ইচ্ছে করবে সেখানে যাব। রিক, আমি তোমার মম হয়ে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ঐশ্বর্য নিজেকে সংযত রেখে বলল, প্লিজ আমার লাইফে তুমি এন্টার করো না। আমি কাউকে সে অধিকার দেইনি, তোমাকেও নয়। মনিকা খান চমকে উঠলেন। মনে মনে চাপা রাগ হলো তার। নিশ্চয়ই শহীদ এভাবেই ছেলেটার মাথা বিগড়ে দিয়েছে। রিক, শোনো, আমি তোমার ভালো চাই বাবা। ও প্লিজ মম, আমার ভালো কাউকে চাইতে হবে না। যখন ভালো চাওয়ার কথা ছিল তখন তো কেউ চাওনি। এখন কেন আসছো ভালো চাইতে? ঐশ্বর্যের মান ভাঙতে অক্ষম মনিকা খান আর কিছু বলতে যাবে তার পূর্বে ঐশ্বর্য বলে উঠল, আমি এখন একটু ব্যস্ত, ফোন রাখছি। ঐশ্বর্য ফোন কেটে দিল। প্রচন্ড রাগ অনুভব করছে সে। মস্তিষ্ক রীতিমতন আগুন জ্বলছে। বয়সটা তখন মাত্র 7 বছর ছিল ঐশ্বর্যের। ঠিক সেই মুহূর্তে তার মা বাবার কাছে পায়নি সে। ঠিক কি করে তখন তাকে নিজেকে সামলাতে হয়েছে সেটা শুধুমাত্র সে জানে। তাচ্ছিল্য হাসি ঠোঁটে ঝুলিয়ে ওয়ার্ড্রোব থেকে বাথরোব নিয়ে ওয়াশরুমে চলে গেল ঐশ্বর্য। হলুদ সন্ধ্যা। বাড়ি থেকে শুরু করে আশেপাশের অনেকটা জায়গা সাজানো হচ্ছে। স্টেজের পেছনে ব্যাকড্রপ হলুদ কাপড়, শুধু ফুল এবং লাইটিং দিয়ে সাজানো। হলুদ ও সাদা রঙের কাপড় দিয়ে ঝোলানো স্টাইলিশ ড্রেপ, সাদা ও গোলাপি ফুলের দিয়ে সাজানো হয়েছে। সামনের দিকে বড় একটা সোফা রাখা আছে কোণে বসানোর জন্য। উৎসবমুখর এই সন্ধ্যায় অতিথিদের ভিড় জমেছে। হলুদ রঙের আট পরে শাড়ির সাথে ফুলের তৈরি গহনা দিয়ে সাজানো হয়েছে মিহিকে। মিহির বান্ধবীরা সবাই হলুদের মধ্যে থিম করে শাড়ি পরেছে। একে একে সবাই মিলে মিহিকে নিয়ে স্টেজে উঠল। সাবিনা পাটোয়ারি ভীষণ ব্যস্ত আজকে, তবুও অনেক কাজ সামলে নিয়ে উষা আর নিকিকে। রুদ্রও কম যায় না। আফজাল পাটোয়ারির সাথে ছিল সে। নিকি এখানে রয়ে গেছে। রুদ্র বাড়ি ফিরে গেছে। একেবারে রেডি হয়ে তবে আসবে সবার সঙ্গে। নিকি আর উষা একসঙ্গে আছে। নিকি হলুদ রঙের শাড়ি পরেছে, সাথে অল্প বিস্তর অর্গামেন্টস। হলুদ রঙের মধ্যে সোনালি কাজ করা গোল জামা এবং সালোয়ার পরেছে উষা। উজ্জ্বল সোনালি চুড়ি, যার মধ্যে কিছু ফুলের নকশা বা পুঁতির কাজ থাকতে পারে। চোখের প্রথম ভাগ হতে শেষ পর্যন্ত টেনে আনা কালো কাজল রেখা টেনেছে। ঠোঁটে লাল লিপস্টিক, বড় সোনালি দুল বা ঝুমকা, যাতে পুঁতির কাজ ডিজাইন। মাশাআল্লাহ। নিকির মুখে মাশাআল্লাহ শুনে খিলখিল করে হেসে উঠল উষা। উফ উষা, তোকে দেখে আমার ভাই তো পুরো ফিদা। উষা কিঞ্চিত লজ্জা পেল। নাক ফুলিয়ে বলল, তোমার ওই অসভ্য ভাইয়ের কথা বলো না তো আপু। সবসময় বাজে কথা এবং বাজে কাজ করে বেড়ায়। নিকি ফোড়ন কেটে বলল,
আহারে কি কষ্ট! এই শোন, আমার ভাই লাখে একটা। হ্যাঁ, অসভ্য চৌধুরী তো লাখে একটাই হবে, তাই না? ঢং সব বুঝি। উফ আপু, আচ্ছা চল নিচে যাই। নিকি আর উষা নিচে চলে অগ্রসর হলো। অনুষ্ঠান সবে শুরু হয়েছে, এর মধ্যে বাড়ির প্রবেশ করলো শহীদের পুরো পরিবার। জিশান আর ঐশ্বর্যে জোড়াজুড়িতে হলুদ রঙের কুর্তা পরেছে, কেয়া হলুদ রঙের লেহেঙ্গা। জিশান, আমার কয়টা ছবি তুলে দে না। জিশান কপালে চাপড়াচ্ছে। সে রেডি হওয়ার পর থেকে এই নিয়ে কতগুলো ছবি তুলে দিয়েছে তার হিসাব নেই। এখন নাকি এই মেয়েকে আরো ছবি তুলে দিতে হবে। উফ, ছাড় তো আমাকে কেয়া। আর কত? এবার থাম। কেয়া মুখ বাঁকালো। তৎক্ষণাৎ রুদ্র এগিয়ে এসে বলল, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তুলে দিই, ফ্ল্যাটিংবাজ। কেয়া আর চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ৩২ পাটি বের করে দাঁড়িয়ে আছে। কেয়া কিছু বলে না, গটগট করে হেঁটে সামনের দিকে চলে যায়। জিশান এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। ঐশ্বর্য আশেপাশে তাকাচ্ছে। ব্রো, কি খুঁজছিস? রোজকে। ওই যে তোর রোজ, ওরফে মিস বাংলাদেশি। ঐশ্বর্য সিঁড়ির দিকে চোখ নিবদ্ধ করলো। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে নেমে আসছে উষা। তাকে দেখে হৃদয়টা শীতলতা অনুভব করছে। ভাইয়া, কেয়া আপু। উষা এসে জাপটে ধরলো কেয়াকে। ওয়াও কিউট গার্ল, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। তোমাকে দারুণ লাগছে। ফার্স্ট টাইম এই বাংলাদেশি ড্রেসে। কেয়ার কথায় ফিক করে হেসে উঠল উষা। দৃষ্টি গেল পেছনের দিকে। ঐশ্বর্যকে দেখে চোখে চোখ রাখলো সে। ঐশ্বর্য কেমন পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে উৎসাহ অস্বস্তি হচ্ছে। সে পালাতে চাইল, তাই কেয়াকে নিয়ে স্টেজের দিকে ছুটে গেল। হলুদ শুরু হয়েছে সেই কখন। আত্মীয় স্বজন থেকে শুরু করে একে একে সবাই হলুদ এগিয়ে দিচ্ছে মিহিকে। উষা এগিয়ে গিয়ে অল্প একটু হলুদ ছুঁয়ে দিল মিহির গালে। আপু, তোমাকে কিউট লাগছে। মিহি শব্দহীন হাসল। উষার গাল টেনে দিল। উষা নিচে নেমে এলো। তৎক্ষণাৎ তার হাতে স্পর্শ করলো কেউ। উষা চমকে পেছনের দিকে তাকালো। বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল সামনের পৃষ্ঠের দিকে। যার থেকে পালাতে এখানে আসা, সে এখন তার হাত চেপে আছে। উষা থমকালো। আমার হাত। ঐশ্বর্য উষাকে টেনে নিয়ে আড়ালে চলে গেল। উষা নির্বাক। ঐশ্বর্যের কোমল হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল তার। ভাইয়া, সাইয়া। অকস্মাৎ ঐশ্বর্যের এমন কথা শুনে বেকুব বনে গেল উষা। আপনি এমন করছেন কেন? সবাই তো ওইদিকে আছে। ঐশ্বর্য কিছুটা ঝুঁকে উষার ফোলা গালে অধর ছুঁয়ে দিল। পুরুষটির ঠোঁটের স্পর্শে কম্পিত হল উষা। এক মুহূর্তের জন্য থমকে গেল তার পুরো পৃথিবী। ঐশ্বর্যের হাতে থাকা হলুদগুলো তার উদরে ছোঁয়ালো। উষা নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। অকস্মাৎ ঐশ্বর্য এমন কাণ্ডে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা ভাবতে পারছে না সে। রোজকে লাল রঙই বেশি মানায় সুইটহার্ট। উষা লম্বা শ্বাস নিল। ঐশ্বর্য এবার গালে হলুদ ছোঁয়ালো। অতঃপর নিজের চাপধারী যুক্ত করলো, স্পর্শ করলো উষাকে। উষার এবার অস্ফুট স্বরে বলে উঠল, অশোভরিক চৌধুরী, অসহ্য লাগছে আমার। ঐশ্বর্য বাঁকা হাসল। দু কদম পিছিয়ে দাঁড়ালো। উষাকে পা থেকে মাথা অবধি দেখে নিল। তারপর বলে উঠল, সব ঠিকঠাক, কিন্তু লাল হরে আলো বেশি ভালো লাগতো। উষা কিঞ্চিত ভ্রুযুগল কুঁচকে নিল। দাঁতে দাঁত পিষে হেসে বলল, ক্যারেক্টারলেস মানুষ একটা। ঐশ্বর্য দূরত্ব ফের ঘুচিয়ে দিল। এগিয়ে এসে ওজার গাল চোখে স্পর্শ করে বলল, ইওর আইজ, ইওর চিকস, ইওর লিপস, ইওর নেক, এভরিথিং ড্রাইভস মি ক্রেজি সুইটহার্ট। উষা ঐশ্বর্যের চোখে চোখ রেখে চেয়ে রইল ক্ষণকাল। এরপর বলল, শেমলেস ম্যান। আকস্মিক জিশানের আগমনে লজ্জায় মিয়ে গেল উষা। তরি স্থান ত্যাগ করে পালালো। ঐশ্বর্য ডান হাতের সাহায্যে নিজের সিল্কি চুলগুলো ব্রাশ করার মতো করে পেছনে ঠেলে দিল। টাইমিং সেন্স নেই তোর জিশান। সেইম অন ইউ। জিশান বেকুব বনে গেল। দোষ করলো নিজে আর তাকে টাইমিং সেন্স নিয়ে কথা বলে গেল। আজ শুদ্ধ পুরুষ হওয়ায় তার মূল্য নেই। হে শুদ্ধ পুরুষ! চিরচেনা কণ্ঠস্বর শুনে কপালে ভাঁজ পড়ল জিশানের। নিকি দাঁড়িয়ে আছে। ঠোঁটে ঝুলছে তার দুষ্টু হাসি। কি কিছু নাম। জিশানের বেশ ভাব নিয়ে ফের শুধালো, শুদ্ধ পুরুষ বলেই এখনো টিকে আছো, না হলে? নিকি ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল। না হলে কি? জিশান বড়সড় হামি তুলে বলল, শুদ্ধ পুরুষ বলেই বাকিটা বললাম না। এরপর সে বড় বড় পা ফেলে সামনের দিকে এগোতে লাগলো। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, অশুদ্ধ হলে এতক্ষণে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে দুটো বাবুর মা বানিয়ে ফেলতাম। নিতান্তই ভদ্র এবং শুদ্ধ পুরুষ বলেই বেঁচে গেলে নাকি।
নিকি জিশানের মনের কথাগুলো শুনতে পেল না, নয়তো এতক্ষণে তার সঙ্গে লড়াই শুরু হয়ে যেত। উষা উষা পেছনে ফিরে দেখল রুদ্র আর রিফাত দাঁড়িয়ে আছে। রিফাতকে দেখে কিছুটা অবাক হলো উষা, ঠোঁটে মৃদু হাসি রেখে আর টেনে এগিয়ে গেল। ও মা, রিফাত আপনি? রিফাত শব্দ করে হেসে বলল, কেন, ভুলে গেছিলেন নাকি আমাকে? উষা বিব্রত বোধ করল, তবুও জোরপূর্বক হাসার চেষ্টা করে আওড়ালো, না, ভুলবো কেন? আপনাকে কি ভোলা যায়? রিফাত দুহাত পকেটে গুজে রসিকতা করে বলল, বলতে চাইলেও আমি বলতে দেব না। উষা সন্দিহান দৃষ্টিতে তাকালো। রিফাত হেসে এড়াতে চাইল সেই দৃষ্টি। রিফাত খারাপ সেটা নয়, লোকটা নিতান্তই ভালো মানুষ, তাই তো উষাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছিল। কিন্তু মাঝে মাঝে রিফাতের আচরণ অদ্ভুত ঠেকায় উষার কাছে। রুদ্র ব্যস্ত কণ্ঠে বলল, উষা, তুই একটু রিফাতকে দেখ, আমি ওদিক থেকে আসছি। উষা ওপর থেকে নিচে মাথা নাড়িয়ে রুদ্র স্টেজের দিকে এগিয়ে গেল। রিফাত উষার পানে চেয়ে আসলো। উষা সৌজন্যমূলক হাসল। চলুন। আপনিও গায়ে হলুদে হলুদ হলুদ খেলছেন নাকি? উষা ভ্রু কুঁচকিয়ে শোধালো রিফাতের ঠিক কি বোঝাতে চাচ্ছে। সে ইশারায় তার গাল দেখালো। ওখানে হলুদ লেগে আছে। উষা অস্বস্তিতে পড়ে গেল। ওই আর কি, চলুন আপনি। রিফাত উষার সঙ্গে এগোবে তখন দৃষ্টি গেল সামনের দিকে। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। এতক্ষণ যাবৎ সব কথাই শুনেছে সে। জল শক্ত হয়ে গেছে তার। উষা নাকি এই ছেলেকে ভুলতে পারবে না। কি সুন্দর করে বলছে, আপনাকে কি ভোলা যায়? উষা ঐশ্বর্যের গম্ভীর মুখশ্রী দেখেই কিঞ্চিৎ চমকালো। এই তো দেখলো ভালো, এখন আবার রেগে আছে কেন? হ্যালো ঐশ্বর্য। কল মি রিক। আমি ঐশ্বর্য নামে ডাকাটা পছন্দ করি না। রিফাত কিছু একটা ভেবে বলল, ওকে। কেমন আছো রিক? ভালো। প্লিজ এনজয়। ঐশ্বর্য রীতিমতো পাশ কেটে চলে গেল। উষা আরো একবার অপ্রস্তুত হলো। ঐশ্বর্যের এমন আচরণে রিফাতের নিশ্চয়ই খারাপ লেগেছে। রিফাত, আপনি প্লিজ একটু কিছু মনে করবেন না। ঐশ্বর্য ভাইয়া এমনই বরাবর একটু। ইটস ওকে উষা, আমি প্রথম দিনই বুঝে পেরেছিলাম। রিফাত ভেতরে গেল। রাত যত গভীর হচ্ছে প্রভাত তত নিকট আসছে। ঘুমেই কাঁদা সবাই। আজ থেকে বিয়ের দিন মেপে মেয়ের বিদায় হওয়ার আগ পর্যন্ত পাটোয়ারি বাড়ি থাকবে সবাই। ওপরতলার ঘরগুলো দেওয়া হয়েছে ঐশ্বর্য, জিশান আর রুদ্রকে। নিচের ঘরে আছে উষা, কেয়া, নিকি। সবকিছু গুছিয়ে বাড়ির আলো নিভিয়ে দিল উষা। সাবিনা পাটোয়ারি ভীষণ ক্লান্ত। সকাল থেকে কম ধকল যায়নি তার। একটা বিয়ে বাড়ি মানেই অনেক কাজ। সবাই আপাতত ঘুম। উষা রুমের দিকে এগোতে গিয়ে থমকে গেল। সদর দরজা খানিকটা আগেই সে বন্ধ করে গিয়েছে, অথচ এখন দরজা খোলা। উষা এক পলক ওপরের দিকে দেখে নিল, সদর দরজার দিকে পা বাড়ালো। সামনের জলাশয়ের পাড়ে বসে আছে ঐশ্বর্য। এই রাত বিরেতে একা একা ছেলে বসে আছে। না আছে ভয়, না আছে ডর। পাশ থেকে পাথর তুলে তুলে পানিতে ডুবাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করার প্রচেষ্টায় আছে সে। উষা এগিয়ে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সামনের দিকে দৃষ্টি যেতে ঐশ্বর্য নজর এলো। উষা কিঞ্চিৎ ভয় নিয়ে এগিয়ে গেল। পাশে কোথাও কেন শিকার ডেকে উঠল। ভেসে আসছে সেই ডাক উষার কান অব্দি। উষার শরীর মৃদু কেঁপে উঠল। ওর চুলগুলো উড়ছে হাওয়ায়। এখানে কেন আপনি? ঐশ্বর্য তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকালো উষার দিকে। রক্তিম চোখ জোড়া দেখে আটকে উঠল উষা। ফের আগের ন্যায় জলাশয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো ঐশ্বর্য। উষা নিঃশব্দে তার পাশে বসল। আপনি যে এত রাতে একা আছেন, যদি কিছু হয়? ঐশ্বর্য হাসলো, ম্লান সে হাসি। কি হলো বলুন না। ঐশ্বর্য ফের ঘুরে তাকালো উষার পানে। থমথমে কণ্ঠে বলল, কি আর হবে? উষা আশেপাশে চোখ বুলিয়ে ফিসফিস করে বলল, তারা যদি চলে আসে? ঐশ্বর্য জানবুড়ো উঁচিয়ে শুধালো, তারা আবার কারা? উষা ফের ফিসফিস করে বলল, আসতে বলুন, রাত বিরেতাদের নাম নেওয়া উচিত না। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। উষা কিছুটা চেপে বসলো তার সাথে। বললেন না তো, এখানে তো রাতে কেন? তৃষ্ণা নিবারণ করতে এসেছি। তৃষ্ণা? হ্যাঁ, নিড সামথিং। উষা কিঞ্চিৎ চমকে উঠল। অস্থির লাগছে তার। ভেতরে চলুন, আগে তৃষ্ণা মেটাতে হবে, তারপর যাব। উষা লজ্জায় রক্তিম হয়ে গেল। নাক মুচকুচকে বলল, ছি, অসভ্য রিক চৌধুরী, থাকুন আপনি, আমি গেলাম। উঠে দাঁড়ালো সে। তৎক্ষণাৎ ঐশ্বর্য তার হাত টেনে ফের এগো স্থানে বসিয়ে দিল। বলল, আমি তো অসভ্য, এটা ভুলে গেলে নাকি? নাকি অন্যদের মনে রাখতে ভুলে বসেছ? উষা ভ্রু কুঁচকে শুধালো, মানে? মানে রিফাত নামের ছেলেটাকে মনে রাখতে গিয়ে বাকি সব ভুলে গেছ? ঐশ্বর্যের কথায় অপমান বোধ করল উষা।
ঐশ্বর্য আরো একবার ঊষার হাত চেপে ধরল। সে তাকিয়ে আছে নির্বিশেষে। তার কল্পনায় থাকা প্রিয় পুরুষ আজ তাকে আহত করছে। ঐশ্বর্যের শক্ত হাতের চাপে ক্ষীণ ব্যথা অনুভব করল ঊষা। আমি আপনাকে একটু ছুঁই? দ্বিধাহীন আবদার। ঐশ্বর্য কিন্তু চমকালো। তৎক্ষণাৎ ছেড়ে দিল ঊষার হাত। মাথা দুলিয়ে সম্মতি জানালো। ঊষা তাকে স্পর্শ করল, তবে হাতে নয়, বুকের বাঁ পাশে হাত রাখল। ঐশ্বর্য চকিতে ঊষার হাত দিকে দৃষ্টি এড়ালো। আবারও তাকালো ঊষার মুখের পানে। চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলে ঊষা। এরপর ঐশ্বর্যের চোখে চোখ রেখে বলে, আপনি আমার কল্পনার সবচেয়ে সুন্দরতম পুরুষ, আমার প্রিয় পুরুষ, যাকে দেখে তৃষ্ণা আমার আমৃত্যু রয়ে যাবে। ঐশ্বর্যের ঠোঁটে কিঞ্চিত ফাঁক হয়ে নিঃশ্বাস ফেলল। কিছুটা ঝুঁকে পড়ল ঊষার দিকে। চুলের ভাঁজে হাত গলিয়ে কপালে কপাল ঠেকালো। ইউ আর মাই রেড রোজ। ঊষা শব্দহীন হাসল। ঐশ্বর্য কণ্ঠরোধ হয়ে যাচ্ছে। এবার তার অবাধ্য হাত স্পর্শ করছে ঊষার মেদহীন উদরে। শরীর কাঁপে উঠল ঊষার। সরতে গেলে ঐশ্বর্য তার কোমর পেঁচিয়ে ধরল। ঐশ্বর্যের বেসামাল হাতের স্পর্শে শিহরিত হচ্ছে ঊষা। অসহ্য লাগছে আমার। লাগুক। উফ, উফ তো। ঊষা প্রচণ্ড ভালো লাগায় অস্থির হয়ে উঠল। ঐশ্বর্য দুহাতে ঊষার মুখশ্রী আঁচলাই তুলে নিল। দৃষ্টি তার ঊষার ঠোঁটের দিকে। ঐশ্বর্য এগুতেই সে আঁতকে উঠল। সরতে নিলে আবারও চেপে ধরল ঐশ্বর্য। অতঃপর ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। ঐশ্বর্যের পুরুষালী ঠোঁট ঊষার ঠোঁটের ভাঁজে গুঁজে দিল। ঊষা স্তব্ধ। তার নিঃশ্বাস আটকে আসছে। কল্পপুরুষের প্রথম স্পর্শে শিহরিত হচ্ছে সে। অতিষ্ঠ হয়ে উঠছে। হৃদযন্ত্রটা বেরিয়ে আসার উপক্রম। ঐশ্বর্য সামান্য সরে গিয়ে কপালে কপাল ছুঁয়ে ঘন ঘন শ্বাস ফেলল। ঊষার গায়ে চাদর টেনে নিজের গায়ে জড়িয়ে নিল ঐশ্বর্য। ঊষা কৃতকর্তব্য বিমুখ হয়ে সবকিছুই কেবল দেখতে লাগলো। হাত বাড়িয়ে তাকে টেনে নিজের উড়তে বসালো ঐশ্বর্য। এরপর আলগোছে চাদর দিয়ে জড়িয়ে ধরল। নিস্তব্ধ এই রাতটাকে মধুর ঠেকছে ঊষার নিকট। ঐশ্বর্যের উষ্ণতায় বিড়ালের মতো গুটিসুটি মেরে বসে রইল সে। রাতে ক্ষণে ক্ষণে গভীর হচ্ছে। ঊষার নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। ঐশ্বর্য ঢুকে দেখল। ঐশ্বর্য দেখতে পেল ঊষা ঘুম। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। আলগোছে তাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল সে। তাকে বিছানায় শুয়ে কপালে আলতো করে অধরে চুম্বন এঁকে দিল। ভোরের মিষ্টি মায়াবী সকাল। রাতের আধার ধীরে ধীরে আলোতে মিশে যায়। আকাশের পূর্ব দিকে হালকা লালচে আভা ছড়িয়ে পড়ছে। চারপাশে পাখির কিচিরমিচির যেন প্রকৃতির জায়গার জাগন দিচ্ছে গান সুরে। মাটিতে জমে থাকা শিশির বিন্দু সূর্যের প্রথম আলোয় মুক্তের মতো ঝলমল করে উঠছে। ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে দিতেই সূর্যের রশ্মি এসে পড়ল ঊষার মুখে। ভোরের বাতাস থেকে সতেজ ও শান্ত, যেন পুরো পৃথিবীর একটা নতুন দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঊষা প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নিল। গাছের পাতাগুলো পড়ে থাকা শিশির বিন্দু ঠান্ডা অনুভূতি যেন একটা শান্তির বার্তা বহন করছে। রাতের সেই মধুর স্মৃতিগুলো মনে পড়তেই নাকের ওপর ভারী লালচে হয়ে আসলো ঊষার। পর্দা টেনে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। পার্লারের লোকজন এসেছে মেয়েকে রেডি করতে। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে। আর কিছুক্ষণ পর আফজাল পাটোয়ারির এক রাজকন্যা সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে যাবে। কথাটা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে তার। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চাপা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। অতঃপর সে কাঙ্ক্ষিত মুহূর্ত চলেই এলো। মিহির বিয়ে হলো। সে নতুন একটা মানুষের সঙ্গে আবদ্ধ হলো বৈবাহিক বন্ধনে। বিদায় বেলাও ঘনিয়ে এলো। কান্নায় ভেঙে পড়ল সবাই। নিজের বাবাকে জড়িয়ে ধরে আছে মিহি। প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে মন চাইছে না তার। আফজাল পাটোয়ারি নিজেকে শক্ত করে রাখলেন। হাস্যজ্জ্বল মুখে বললেন, পাগলি, এভাবে কাঁদতে কি আছে? তুমি কি একেবারের জন্য চলে যাচ্ছ? মেধি অস্ফুট স্বরে বলল, কিন্তু বাবা। কোনো কিন্তু না, মা। তুই এক জায়গায় যাচ্ছিস, নতুন মানুষ পাবি, সবাই তোকে আপন করে নেবে। আর এখানে তো আসা যাওয়া চলবেই। মিহি আবারও কান্নায় ভেঙে পড়ল। ঊষা অপেক্ষা করল না। আকস্মিক মিহিকে জড়িয়ে ধরে আবারও দৌড়ে সে স্থান ত্যাগ করল। ভেতরে ফেটে কান্না আসছে তার। ছোটবেলার সঙ্গী তার বড় বোন আজ চলে যাচ্ছে সবসময়ের জন্য। হয়তো আসবে, কিন্তু ঊষা তা মনে নিতে পারবে না। কোথাও একটা কষ্ট রয়ে যাচ্ছে। স্নিগ্ধ সকালে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। গায়ে চাদর জড়িয়ে বেরিয়েছে ঊষা। হাঁটছে, বেশ ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য তার কাছে দারুণ বন্ধুর মতো। এই যে বাতাস ভেসে আসা, মাটির মিষ্টি সাদা ঘ্রাণ, তাকে ফুলের সুবাসিত মৃদু ঘ্রাণ, মৃদু শব্দ, মৃদু মন্দ হাওয়া বা রাস্তাঘাটের শান্ত চলাচল। তবে তা ক্ষণকালের জন্য। কিছুক্ষণ পরে আবারও সেই
ইটভাঙা শহরের ব্যস্ততা বয়ে নিয়ে আসবে। কিছুটা দূরত্বে যেতেই সেলফি ব্রিজের কাছে পৌঁছে গেল উষা। এখানে কিছুক্ষণ পার করে ভিড় জমবে। যেমন গাড়ি চলাচল করবে, ঠিক তেমনি মানুষও। উষা এগিয়ে গিয়ে ব্রিজের রেলিং ধরে দাঁড়ালো। এরপর আলগোছে গায়ের চাদরটা টেনে মাথায় দিল। যতদূর চোখ যায় সবকিছুই কেমন ঘোলাটে দেখাচ্ছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গী হতে পারি। চিরচেনা কণ্ঠস্বরে কান স্পর্শ করল উষার। পেছনে ফিরতে দেখতে পেল রিফাতের হাস্যোজ্জ্বল মুখটি। রিফাত আপনি? রিফাত উদম এগিয়ে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। বিস্মিত হেসে বলল, হ্যাঁ, এই তো হাঁটছিলাম। এখানে আপনাকে দেখলাম। দূর থেকে ততটা আন্দাজ করতে পারিনি প্রথমে। এখন দেখি না সত্যিই আপনি। উষা কিঞ্চিৎ কপাল কুঁচকালো। তার অদ্ভুত লাগছে। সন্ধিয়ান দৃষ্টি তাকালো রিফাতের পানে। বরাবরের মতো আজকে তার মনে সন্দেহ না হানা দিচ্ছে। একটা মানুষের সঙ্গে বারবার এভাবে আকস্মিক দেখা হতে পারে নাকি রিফাত তাকে ফলো করছে। উষার ভাবনার মাঝে রিফাত বলল, চাইলে হাঁটা যাক। উষা অপ্রস্তুত হয়ে কিছু বলল না। ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। রিফাত আর চোখে দেখলো উষাকে। তার স্নিগ্ধ মুখশ্রী জুড়ে শুধুই মায়া। আচ্ছা, আপনাকে নিয়ে ঐশ্বর্যের খুব খুঁতখুঁতে ভাব কেন? রিফাতের এহেন কথায় প্রশ্নে বেকুব বনে গেল উষা। আসলে ঐশ্বর্য ভাই বরাবর একটু গম্ভীর স্বভাবের। আর ছোট থেকেই আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ। রিফাতের কপালে ভাঁজ পড়ল। ঐশ্বর্যের ভাবসাব তার কাছে মোটেও সুবিধার লাগে না। বারবারের মতো এবারও রিফাত আর উষাকে মাঝখানে চলে আসলো। হ্যাঁ, বোন বলে একটু পজিটিভ থাকবে সবাই, কিন্তু ঐশ্বর্য একটু বেশি অধিকার বোধ করায়। ঐশ্বর্যের চোখ মুখ শক্ত হয়ে এলো। সে গম্ভীর স্বরে বলল, অহেতুকারো সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা উচিত নয়। ঐশ্বর্য ভাইয়ের অধিকারবোধ আছে বলেই তিনি তা দেখান। রিফাত অকপটে শুধালো, কিসের অধিকারবোধ? উষা থমকে গেল। অহেতুক তর্ক করতে চায় না সে। আর না কথা বলতে চায়। ঠোঁটের কোণে অল্প হাসি ঝুলিয়ে বলল, এসব ছাড়ুন না। কি দরকার এসব নিয়ে কথা বলার? রিফাত আর তেমন কিছুই জোর করল না। সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। চোখে পড়ল চায়ের দোকান। চলুন গরম গরম চা খাওয়া যাক। ঐশ্বর্য ক্ষণকাল ভেবে বলল, আমি তো চা খাই না, তাই সঙ্গ দিতে পারলাম না। রিফাত মুচকি হেসে বলল, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে অন্য কোথাও যাওয়া যাক। উষা কিছু বলতে গিয়েও থেমে গেল। বড় থমকে তাকাতে হলো। হঠাৎ কালো একটি গাড়ি এসে থামলো তাদের সামনে। উষা চিনে গেছে এই গাড়িটি। এটা তার পূর্বপরিচিত। গাড়িটি গ্লাস নামিয়ে দিল ঐশ্বর্য। তাকিয়ে আছে নির্বিশেষে। রিফাত এই মুহূর্তে মোটেও ঐশ্বর্যকে এখনো আশা করেনি। ঐশ্বর্য উষার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে এক পলক দেখে নিল রিফাতকে। অতঃপর ভেতর থেকে দরজা খুলে দিল। ঐশ্বর্যের চোখের চাহনি বলে দিচ্ছে যে সে রেগে আছে। উষা চুপচাপ গাড়ি থেকে এগিয়ে গেল এবং বসে পড়ল। রিফাতের দিকে তাকিয়ে মৃদু স্বরে হাত নাড়িয়ে বলল, আল্লাহ হাফেজ রিফাত, ভালো থাকবেন। রিফাত মেকি হাসল। ঐশ্বর্য তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল। রিফাতের মন বিষিয়ে গেল মুহূর্তেই। তার বারবার মনে হচ্ছে ঐশ্বর্য, উষা আর তাদের মাঝে চলছে অন্য কিছু। চাপা দীর্ঘশ্বাস ফেলল সে। উল্টো হাঁটা শুরু করলো সে। গাড়ি চলতে শুরু করছে আপন গতিতে। জানালার দিকে ভেতরে বাতাস ছুঁয়ে দিচ্ছে উষাকে। সে আঁচড় দেখাচ্ছে ঐশ্বর্যের পানে। আপনি অকারণে রেগে থাকেন কেন? উষার দ্বিধাহীন প্রশ্ন। ঐশ্বর্য বাঁকা চোখে তাকালো তার প্রতি। গম্ভীর স্বরে বলল, রিফাতের সাথে তো কিসের কথা? উষা চকিতে ফিরে বলল, আরে হাঁটছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম, তার সাথে হঠাৎই দেখা হয়ে গেল। এখন কারোর সাথে দেখা হয়ে গেলে এবং সে এগিয়ে এলে, নিজ থেকে কথা বললে, তাহলে কি আমি তাকে এড়িয়ে চলে যেতে পারি? ঐশ্বর্য ভ্রু কুঁচকে তাকালো। তাই নাকি? উষা কিঞ্চিৎ কপাল কুঁচকে শুধালো, আপনি কি জেলাস ফিল করছেন? ঐশ্বর্য তাচ্ছিল্য হেসে বলল, জেলাস? তুমি কি আমার কিছু হও যে জেলাস ফিল করবো? উষা কিঞ্চিৎ লজ্জা পেল। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি ফেলল সে। সত্যি তো, সে আদৌ কি ঐশ্বর্যের কিছু হয়? কই, ঐশ্বর্য তো কখনো বলেনি সে তার কিছু হয়। সম্পর্কে দুটো টেনে ধরলে একটাই ধরবে, আর সেটা হলো ফুফাতো বোন ও মামাতো ভাই। নিজের অজান্তে চোখ দুটো ভেজে উঠল উষার। আলগোছে দাম মুছে নিল ঐশ্বর্যের অগোচরে। আমার রাগ কন্ট্রোল করতে পারো না, নিজেই কেটে ফেলো। সেখানে আমাকে কি করে কন্ট্রোল করবে সুইটহার্ট? উষা থমকিতে ঐশ্বর্যের পানে তাকালো। ক্ষণকাল সময় লাগলো তার পেঁচানো কথাটা বুঝতে। সেও মেঘে রাগ দেখিয়ে আওড়ালো, আমি কেন আপনার রাগ আপনাকে কন্ট্রোল করতে যাব? কণ্ঠনালী কাঁপছে উষার। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। অদ্ভুত সে হাসি। কন্ট্রোল তোমাকেই করতে হবে বেবি। ইউ নো, আই ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। উষা মৃদু কেঁপে উঠল। তার সর্বাঙ্গ শিহরণ বয়ে গেল। ঐশ্বর্য সিটের গাড়ি চালিয়ে যাচ্ছে। শোনো উষা, আমি থাকতে আর কারোর সংস্পর্শে যাওয়া চলবে না, সে যেই হোক না কেন।
ঐশ্বর্যজি চৌধুরী তার কোনো কিছুতেই শেয়ার করবে না। ইউ আর মাই অবসেশন, মাই লাইফলাইন, মাই হার্টবিট অ্যান্ড মাই রেড রোজ। উষা মুচকি হাসল। মনে ভালো লাগা ছেয়ে গেল। এক অদ্ভুত শান্তি তার কল্পপুরুষ অশোকরিক চৌধুরী আজ মনের কথা বলেছে। উষা লজ্জা পেয়েছে বোধহয়। তাই তো নাকের ডগা সুরসুরি লাগছে।